প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। আজকের ক্লাসে আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আলোচনা করব যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের যৌক্তিক সংজ্ঞা। এই অধ্যায় থেকে যৌক্তিক সংজ্ঞা কি এবং যৌক্তিক সংজ্ঞার নিয়মগুলো সংক্ষেপে, এবং প্রথম যে নিয়মটা আছে, প্রথম নিয়মটা সাথে ওই নিয়ম সংক্রান্ত যেই ভুল বা অনুপপত্তি ফেলাসি সে বিষয়ে আলোচনা করব। তাহলে যৌক্তিক সংজ্ঞা কি, তো যদি দেখি, যৌক্তিক সংজ্ঞা হলো কোনো পদের সম্পূর্ণ যথার্থের সুস্পষ্ট প্রকাশ করা কে বলা হয় যৌক্তিক সংজ্ঞা। আমরা জানি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়, মূল আলোচ্য বিষয় যদি বলি তাহলে থাকে যুক্তি। একটা যুক্তির মধ্যে কিন্তু বাক্য চলে আসে, বাক্যের মধ্যে আবার আসে পদ। কারণ পদের অর্থ সম্পূর্ণ, পদের অর্থকে বোঝার জন্য অর্থ যে সকল পদ অনেক দুর্বোধ্য, সে পদের অর্থগুলো বোঝার জন্য আমাদের কিন্তু অর্থ সুস্পষ্ট হতে হয়। তাই জন্য আমাদের সংজ্ঞার প্রয়োজন পড়ে। তাহলে সংজ্ঞা হচ্ছে কোন পদের সম্পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে প্রকাশ করা। এই ক্ষেত্রে একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে যথার্থ কি। যথার্থ হলো কোন পদের সাধারণ ও আবশ্যিক গুণ বা গুণ সমূহকে যথার্থ বলা হয়। আমরা জানি পদের দুইটা দিক আছে, একটা যথার্থের দিক আর একটা হচ্ছে ব্যক্তার্থের দিক। আমি তোমাদেরকে সবসময় বলি সহজে মনে রাখার জন্য, এই পদের দুইটা দিক, একটা যথার্থের দিক, এটা হচ্ছে গুণের দিক, আর ব্যক্তার্থের দিক যদি বলি সেটা হচ্ছে পরিমাণের দিক। অর্থাৎ আমরা যখন পরিমাণ বুঝবো তখন বুঝবো পদের ব্যক্তার্থ, আর যখন গুণ বুঝবো সেটা হবে পদের যথার্থ। তাহলে যথার্থ হলো কোনো পদের সাধারণ এবং আবশ্যকীয়। সাধারণ বলতে কমন, অর্থাৎ যেটা সবার মধ্যে থাকবে সেটাই হচ্ছে সাধারণ। আর আবশ্যকীয় হচ্ছে যেটা অবশ্যই থাকবে। সাধারণ ও আবশ্যকীয় গুণসমূহকে কোনো পদের সাধারণ ও আবশ্যকীয় গুণসমূহকে যথার্থ বলা হয়। এরপর আমরা যদি যৌক্তিক সংজ্ঞা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, আমরা মানুষ পদে যদি সংজ্ঞা দিই, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এটা হচ্ছে মানুষ পদের সংজ্ঞা। মানুষ পদের এই ক্ষেত্রে কোন পদের সম্পূর্ণ যথার্থ প্রকাশ পাইছে কিনা, সুস্পষ্ট প্রকাশ। তাহলে মানুষ পদের যথার্থ প্রকাশ পাইছে কিনা, মানুষ পদের যথার্থ হচ্ছে বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি। মানুষের মধ্যে আরো কিছু সাধারণ গুণ থাকে, হাসি, কান্না ইত্যাদি ইত্যাদি, তবে এগুলো মোটেও আবশ্যিক বা সাধারণ না। অর্থাৎ এটা মানুষে ভেরি করে। কিন্তু এই বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি মানুষের মধ্যে অবশ্যই সাধারণ এবং আবশ্যিক। তাই এটাই হচ্ছে মানুষ পদের যথার্থ, এবং এটা সব সুস্পষ্টভাবে সম্পূর্ণ যথার্থ প্রকাশ পাইছে। তাই আমরা মানুষ পদের সংজ্ঞার ক্ষেত্রে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা সংজ্ঞা দিছি। এটাকে বলা হয় যৌক্তিক সংজ্ঞা। আর অন্যান্য যে গুণগুলো আছে এগুলো মোটেও গুরুত্বপূর্ণ না, কারণ এগুলো বুদ্ধিবৃত্তিও না, জীববৃত্তির মধ্যেও পাওয়া যায় না। তাহলে আমরা আরেকটু যদি দেখি যৌক্তিক সংজ্ঞা কেন আমরা দিই। সংজ্ঞাদানের উদ্দেশ্য হলো কোন পদের, যেটা আগেই বললাম কিছুক্ষণ আগে, সংজ্ঞাদানের উদ্দেশ্য হচ্ছে কোন পদের অর্থকে পরিষ্কারভাবে ব্যক্ত করা। যুক্তিবিদ্যা একমাত্র যথার্থ প্রকাশের মাধ্যমে পদের অর্থকে ব্যক্ত করা হয়। যুক্তিবিদ জোসেফের মতো। এখন আমরা সংজ্ঞা কিভাবে দেব? সংজ্ঞা প্রদানের সহজ পদ্ধতি হচ্ছে যে পদের আমরা সংজ্ঞা দেব সেই পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা।
আমরা আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ নিয়ে জিনিসগুলো আগেও পড়েছি। প্রথম অধ্যায়ে বিধেয়ক যে অধ্যায়টি আছে সেখানে আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ এই দুটো জিনিস। আসন্নতম জাতি হচ্ছে উপজাতির যে নিকটবর্তী কাছের জাতিটা রয়েছে সেটা হচ্ছে আসন্নতম জাতি। আর আমি সংক্ষেপে বলছি। আর বিভেদক লক্ষণ হচ্ছে যে লক্ষণের মাধ্যমে বিভেদ করা যাবে বা পার্থক্য করা যাবে। অর্থাৎ আমরা যে পদের সংজ্ঞা দেব সেই পদের ক্ষেত্রে যদি আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা যায় তাহলে এটাকে সংজ্ঞা দেওয়া যাবে। প্রথম ক্ষেত্রে আমরা যুক্তি সংজ্ঞার ক্ষেত্রে বলছি কি, কোন পদের সুস্পষ্ট সম্পূর্ণ যথার্থের সুস্পষ্ট প্রকাশকেই বলা হয় যুক্তি সংজ্ঞা। কিন্তু যুক্তি সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আমাদের মাথায় দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ। তাহলে এই যে কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিয়েছিলাম আমরা, মানুষ পদের সংজ্ঞায় মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এই ক্ষেত্রে আমরা আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ পাই কিনা একটু খুঁজে বের করার চেষ্টা যদি করি। মানুষ পদটা আসন্নতম জাতি কি যদি বলি, মানুষ পদটা আসন্নতম জাতি হচ্ছে জীব। আর বুদ্ধিবৃত্তি এটা হচ্ছে মানুষের সাথে অন্যান্য জীবের বিভেদক লক্ষণ, যে লক্ষণের মাধ্যমে আমরা অন্যান্য জীব থেকে মানুষকে আলাদা করতে পারি। তার জন্য যুক্তিবিদ জোসেফের এই মতটা সম্পূর্ণরূপে সঠিক। অর্থাৎ সংজ্ঞা প্রদানের সহজ পদ্ধতি হচ্ছে পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ। তাহলে আমাদের কাছে যুক্তিক সংজ্ঞা বিষয়টা পরিষ্কার। আমরা এখন যুক্তি সংজ্ঞার নিয়মগুলা যদি এক নজরে দেখি। প্রথম নিয়ম, কোন পদের সংজ্ঞায় সে পদের সম্পূর্ণ যথার্থ উল্লেখ থাকতে হবে। অর্থাৎ যুক্তি সংজ্ঞার কিছু নিয়ম আছে, 5টা নিয়ম। এই 5টা নিয়মটা আমরা এক নজরে দেখব। এরপরে প্রথম নিয়মটা এবং ওই প্রথম নিয়মের যে অনুপপত্তিগুলো রয়েছে সেগুলো আলোচনা করব আজকের ক্লাসে। তাহলে যুক্তি সংজ্ঞার প্রথম নিয়মটা হচ্ছে, কোন পদের সংজ্ঞায় সে পদের সম্পূর্ণ যথার্থের উল্লেখ থাকতে হবে, কম বা বেশি উল্লেখ করা যাবে না। এটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মটা হচ্ছে, সংজ্ঞায় কোনো রূপক বা আলংকারিক কিংবা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। দ্বিতীয় নিয়মটা হচ্ছে, সংজ্ঞায় কোনো রূপক বা আলংকারিক কিংবা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। তৃতীয় নিয়মটা হচ্ছে, সংজ্ঞায় কোনো সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। চতুর্থ নিয়ম, সদর্থক শব্দ ব্যবহার করা গেলে সেখানে নয়ার্থক বা নাবোধক শব্দ আমরা ব্যবহার করতে পারবো না। চতুর্থ নিয়মটা আবার বলি, যেখানে আমরা সদর্থক শব্দ ব্যবহার করতে পারবো সেখানে নয়ার্থক বা নাবোধক শব্দ ব্যবহার করব না বা ব্যবহার করা যাবে না। পঞ্চম নিয়ম, সংঘাত্য পদের ব্যক্তার্থ অবশ্যই সঙ্গেয় পদের ব্যক্তার্থের সমান হতে হবে। আমরা 5টা নিয়মটা কিন্তু যদি একটু ভালো করে পড়ি তাহলে আমাদের খুব সহজেই মনে থাকবে। প্রথম নিয়মটা হচ্ছে সম্পূর্ণ যথার্থের উল্লেখ থাকতে হবে। তৃতীয় নিয়মটা হচ্ছে কোনো ধরনের রূপক আলংকারিক দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। তৃতীয় নিয়ম হচ্ছে সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। চতুর্থ নিয়ম হচ্ছে, যেখানে সদর্থক শব্দ ইউজ করা যাবে সেখানে নয়ার্থক শব্দ ব্যবহার করা যাবে না। এবং চতুর্থ নিয়ম হচ্ছে, সংঘাত্য পদ এবং সঙ্গেয় পদের ব্যক্তার্থ সমান হতে হবে। এই 5টা নিয়ম আমরা এক নজরে দেখলাম যুক্তি সংজ্ঞা। পরবর্তীতে আমরা প্রথম নিয়ম এবং এর অনুপপত্তি নিয়ে আলোচনা করব। যুক্তি সংজ্ঞার নিয়ম, পদ ও অনুপপত্তি। প্রথম নিয়ম, কোন পদের সংজ্ঞা সে পদের সম্পূর্ণ যথার্থে উল্লেখ থাকতে হবে, এর কম বা বেশি উল্লেখ করা যাবে না। এই নিয়ম লঙ্ঘন করলে আমরা 4 ধরনের অনুপপত্তি দেখতে পাই।
তাহলে প্রথম নিয়মটা কি? কোন পদের সংজ্ঞায় সে পদের সম্পূর্ণ যথার্থ সম্পূর্ণ যথার্থের উল্লেখ থাকতে হবে, কম বা বেশি উল্লেখ করা যাবে না। যদি নিয়ম লঙ্ঘন করি তাহলে আমরা 4 ধরনের অনুপপত্তি, প্রথম নিয়মটা যদি লঙ্ঘন করি আমরা 4 ধরনের অনুপপত্তি দেখতে পাই। প্রথম একটা হচ্ছে বাহুল্য সংজ্ঞা, দ্বিতীয় অবান্তর সংজ্ঞা অনুপপত্তি, তৃতীয় অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি এবং চতুর্থ অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। এই 4টা সংজ্ঞা অনুপপত্তি যদি আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপরে এই আলোচনা করার মাধ্যমে আমাদের প্রথম নিয়ম এবং নিয়মের অনুপপত্তি আমাদের সহজেই শেখা হয়ে যাবে। কিন্তু তাহলে আমি এরপরে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি, অবান্তর সংজ্ঞা অনুপপত্তি, অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি এবং অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তিগুলো আলোচনা শুরু করি। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাকে। দুঃখিত। বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি। কোন পদের সংজ্ঞায় যদি যথার্থের বলতে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ, আমি আবার বলছি, কোন পদের সংজ্ঞায় যদি যথার্থের অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা হয়, অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা হয় এবং অতিরিক্ত ওই গুণটা যদি ওই পদের উপলক্ষণ হয় তাহলে সংজ্ঞাটি বাহুল্য দোষে দুষ্ট হবে। যদি অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করি যথার্থের এবং ওই গুণটা যদি পদটার উপলক্ষণ হয়। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন উপলক্ষণ কি? এই বিষয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে আমরা পেয়েছি বিধেয়ক চ্যাপ্টারে, যখন আমরা বিধেয়ক পড়েছি উপলক্ষণ কি। আমরা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে বলবো উপলক্ষণটা কি, কিন্তু এটা আলোচনা হয়েছে। আর তাহলে বাহুল্য সংজ্ঞা কখন হয়? যখন অতিরিক্ত কোনো গুণের উল্লেখ থাকে এবং ওই গুণটা যদি ওই পদের, যে পদের সংজ্ঞা দেব ওই পদের উপলক্ষণ হয় তাহলে সংজ্ঞাটিকে বাহুল্য দোষে দুষ্ট বা সংজ্ঞাটির নাম বলা হবে বাহুল্য সংজ্ঞা। তাহলে বাহুল্য সংজ্ঞাটা আমাদের আরো পরিষ্কার করার জন্য উদাহরণের মাধ্যমে আমরা একটু দেখি। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন এমন প্রাণী যার বিচার ক্ষমতা আছে। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন এমন প্রাণী যার বিচার ক্ষমতা আছে। এই উদাহরণে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। আমরা অতিরিক্ত গুণের উল্লেখ করেছি এমন প্রাণী যার বিচার ক্ষমতা আছে এবং এটা উপলক্ষণ। কেন উপলক্ষণ? যখন আমরা বুদ্ধিবৃত্তি, মানুষের বুদ্ধিবৃত্তি যা গুণটা উল্লেখ করি, এই বিচার ক্ষমতাটা কিন্তু এই মানুষের বুদ্ধিবৃত্তির মধ্যেই, বুদ্ধিবৃত্তিকে যদি আমরা বিশ্লেষণ করি বিচার ক্ষমতাটা সেখানে কিন্তু পাওয়া যায়। এটাকে আলাদা করে বলার কিছু থাকে না। বুদ্ধিবৃত্তির মধ্যে মানুষের বিচার ক্ষমতা অবশ্যই আছে, এটা আলাদা কোনো বিষয় না। এটাকে বলা হয় উপলক্ষণ। এটা কোনো ধরনের গুণ কিন্তু না। এটাকে বুদ্ধিবৃত্তি থেকে আমরা, এটা মানুষের বুদ্ধিবৃত্তি আছে কিন্তু বিচার ক্ষমতা নেই এমন হতে পারে না। কিন্তু যার বিচার ক্ষমতা আছে তার, সে মানুষের কিন্তু অবশ্যই বুদ্ধিবৃত্তি আছে। আর যে মানুষের বুদ্ধিবৃত্তি আছে সে মানুষের অবশ্যই বিচার ক্ষমতা অবশ্যই আছে। তাহলে আমরা নিশ্চয় বুঝছি বাহুল্য সংজ্ঞা অনুপপত্তিটা কি। আর প্রথম নিয়মটা কি? যৌক্তিক সংজ্ঞা দেয়া, যথার্থের সুস্পষ্ট এবং সম্পূর্ণ উল্লেখ করতে হবে, কম বা বেশি উল্লেখ করা যাবে না। আমরা এখানে অতিরিক্ত গুণের উল্লেখ করেছি, তাই বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। এরপরে আসি অবান্তর সংজ্ঞা অনুপপত্তি। দেখি আমরা অবান্তর সংজ্ঞা অনুপপত্তিটা কি। কোন পদের সংজ্ঞায় যদি যথার্থের অর্থাৎ গুণের অতিরিক্ত কোনো
গুণের উল্লেখ করা হয় এবং গুণটি যদি যে পদের সংজ্ঞা দেব সেই পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে সংজ্ঞাটির নাম হবে অবান্তর সংজ্ঞা। এখন অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কি? আমরা অবান্তর লক্ষণ পড়েছি বিধেয় চ্যাপ্টারে, এবং সেখানে দু ধরনের লক্ষণ, অবান্তর লক্ষণ আমরা পেয়েছি। একটা হচ্ছে বিচ্ছেদ্য আর একটা অবিচ্ছেদ্য। অবিচ্ছেদ্য শব্দের অর্থ কি? যেটাকে বিচ্ছেদ বা ভাগ করা, মানে আলাদা করা যায় না, অবিচ্ছেদ্য। এই শব্দের মধ্যে অর্থ লুকিয়ে থাকে। অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, এটা আমরা উদাহরণের মাধ্যমে বুঝবো। তাহলে অবান্তর সংজ্ঞা অনুপত্তি কখন ঘটে? যদি আমরা যথার্থের সংজ্ঞায় যথার্থের অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করবে এবং ওই গুণটা যদি ওই পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তখন যে অনুপত্তি ঘটে তাকে বলা হয় অবান্তর সংজ্ঞা অনুপত্তি। আর অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের মাধ্যমে যদি আমরা কোনো সংজ্ঞা দিয়ে থাকি, সে সংজ্ঞাটি হবে অবান্তর সংজ্ঞা। উদাহরণের মাধ্যমে যদি বলি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব, তাহলে আমরা এখানে অতিরিক্ত একটা গুণের উল্লেখ করেছি, সেটা হচ্ছে দ্বিপদ। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব, অতিরিক্ত উল্লেখ করেছি কোনটা? দ্বিপদটা অতিরিক্ত উল্লেখ করেছি। দ্বিপদটা এখানে অতিরিক্ত উল্লেখ করা হয়েছে। এখন এটা হচ্ছে অবান্তর লক্ষণ, কিন্তু এটা অবিচ্ছেদ্য কেন? কারণ হচ্ছে মানুষের কিন্তু পা দুটাই, তাই জন্য মানুষকে দ্বিপদী বলা হয়। অর্থাৎ এই দ্বিপদ থেকে মানুষকে আমরা চতুষ্পদী কিন্তু বলতে পারবো না, দ্বিপদী আমাদেরকে বলতে হবে। তাই জন্য এটা হচ্ছে অবিচ্ছেদ্য, যেটাকে মানুষের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলা হয়। অর্থাৎ মানুষের কয়টি পা? দুইটি, চারটি না। চারটি পা হলে চতুষ্পদী বলা যেত, দুইটি পা, তাই মানুষকে দ্বিপদী জীব বলা হয়। কিন্তু এই দ্বিপদীটা অতিরিক্ত উল্লেখ করা হয়েছে, এটা এখানে আদৌ কোনো প্রয়োজন নেই। তাই জন্য এটা হচ্ছে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাহলে আমাদের বিষয়টা নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। এরপরে আমরা একটু যাই। এরপর হচ্ছে অব্যাপক সংজ্ঞা অনুপত্তি কখন ঘটে? কোন পদের সংজ্ঞায় যদি যথার্থে কোনো অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা এবং অতিরিক্ত গুণটা যদি ওই পদের অবিচ্ছেদ্য না, কিন্তু এখানে হচ্ছে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, যেটাকে না উল্লেখ করলেও মানুষের ক্ষেত্রে না উল্লেখ করলেও চলে, সেটা হচ্ছে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অর্থাৎ কোন পদের সংজ্ঞায় যদি যথার্থের অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা হয় এবং অতিরিক্ত গুণটি যদি ওই পদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, বিচ্ছেদ্য কিন্তু প্রথম এর আগেরটাতে আমরা দেখছি অবিচ্ছেদ্য এবং অব্যাপক হচ্ছে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, তাহলে সংজ্ঞাটির নাম হবে অব্যাপক সংজ্ঞা। উদাহরণের মাধ্যমে দেখি এবং আরেকটা বিষয় এখানে আলোচনা করা প্রয়োজন। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন শিক্ষিত জীব। এই যে শিক্ষিত, এটা মানুষের উপর সবসময় প্রযোজ্য না, তাই জন্য এটা মানুষ থেকে আলাদা করা যায়। মানুষ শিক্ষিত থাকে আবার অশিক্ষিত থাকে, তাই এটা বিচ্ছেদ্য। কিন্তু মানুষ থেকে এই শিক্ষিত কথাটা বা শিক্ষিত গুণটা আমরা আলাদা করতে পারি। তাহলে এটাকে অব্যাপক বলা হচ্ছে কেন? অব্যাপক বলা হচ্ছে তার মানে এখানে ব্যাপকতার একটা বিষয় কিন্তু চলে আসছে। অর্থাৎ এখানে মানুষ হয়ে যখন আমরা বললাম বুদ্ধিবৃত্তি সম্পন্ন শিক্ষিত জীব, তখন মানুষ পদটার এখানে ব্যাপকতা কিন্তু কমে গেছে। অর্থাৎ মানুষ বলতে আমরা এখানে শুধুমাত্র যারা শিক্ষিত জীব তাদেরকে বোঝাচ্ছি, কিন্তু
আরো যে একটা অশিক্ষিত, যদি বলি অশিক্ষিত জীব যারা মানুষের অশিক্ষিত, তারা বাদ পড়ে গেছে, তাই জন্য এখানে ব্যাপকতাটা কিন্তু কমে গেছে, তার জন্য এটাকে বলা হয় অব্যাপক সংজ্ঞা। এক্ষেত্রেও এটা একটা বলা যায়, যেহেতু ব্যাপকতা কমে গেছে তাই এটা অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। যদি বুঝতে সমস্যা হয়, কিছু বুঝে না থাকো, তাহলে কমেন্ট করে জানাবা। এক্ষেত্রে বিষয়গুলো সহজ আশা করি। তাহলে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি দুভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে যদি অতিরিক্ত কোনো গুণ উল্লেখ থাকে এবং অতিরিক্ত গুণটি ওই পদে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে সেটাকে আমরা অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি বলতে পারি। আবার যদি যে পদের সংজ্ঞা দেব সে পদের যদি ব্যাপকতা কমে যায়, ব্যাপকতা কম হওয়ার কারণে সেটাকে আমরা অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি বলছি। যেখানে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ থাকবে সেটা অব্যাপক, আর যেখানে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ থাকবে সেটা হচ্ছে অবান্তর সংজ্ঞা অনুপপত্তি। আমরা এভাবে মনে রাখব। সর্বশেষ যে অনুপপত্তিটি সেটা হচ্ছে তাও ব্যাপকতার সাথে রিলেটেড। আমরা ব্যাপকতা জিনিসটা বুঝি কম ব্যাপক, বেশি ব্যাপক। কম ব্যাপক হলে অব্যাপক, আর বেশি ব্যাপক হলে অতি ব্যাপক। দুঃখিত। অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তিটা আমরা আলোচনা করব। কোন পদের সংজ্ঞায় যদি ওই পদের সম্পূর্ণ যথার্থ উল্লেখ না করে অংশ বিশেষ উল্লেখ করা হয় কিংবা কম গুণের উল্লেখ করা হয়, সংজ্ঞাটির নাম হবে অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি বা অতি ব্যাপক সংজ্ঞা। অর্থাৎ আমাদের প্রথম নিয়মটাই ছিল সম্পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে। এখন সম্পূর্ণ উল্লেখ না করে যদি আমরা বেশি উল্লেখ করি বা কম গুণের উল্লেখ করা হয়, অংশ বিশেষ উল্লেখ করি বা কম গুণের উল্লেখ করা হয়, সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। উদাহরণের মাধ্যমে বলি, মানুষ হয় জীব, তাহলে এটা অতি ব্যাপক। এখানে মানুষের হয় জীব, এখানে মানুষ ব্যাপকতাটা বেড়ে যায় নাই, কমে গেছে। কিভাবে? আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝি। জীবের ব্যাপকতা কমছে। আমরা জীব বলতে শুধুমাত্র কিন্তু মানুষকে বুঝাই না, মানুষ সহ অন্যান্য সকল প্রাণী মিলেই হচ্ছে জীব। যখনই আমরা মানুষ ও জীব বললাম তখন কিন্তু অন্যান্য প্রাণীরা বাদ পড়ে গেছে, কিন্তু তার জন্য এটার ব্যাপকতা বেড়ে গেছে। তার জন্য বলা হচ্ছে যেখানে গুণের কম গুণের উল্লেখ হয়, এখানে কিন্তু মানুষের একটা গুণ উল্লেখ করা হয়েছে, অন্য একটা যেটা সাধারণ এবং আবশ্যিক গুণ সেটা উল্লেখ করা হয় নাই। তার জন্য এটাকে বলা হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। তাহলে আমরা যদি একটু আলোচনা করি, প্রথমে যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কি? কোন পদের সম্পূর্ণ যথার্থে সুস্পষ্ট প্রকাশ, সেটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। আর যুক্তিবিদ জোসেফ যেটা বললো, আমরা সহজে কিভাবে যৌক্তিক সংজ্ঞা দিতে পারি, আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণের উল্লেখ করার মাধ্যমে আমরা যৌক্তিক সংজ্ঞা দিতে পারি। যৌক্তিক সংজ্ঞা দিতে গিয়ে আমাদের যদি ভুল হয়, 4 ধরনের ভুল বা অনুপপত্তি ঘটে। প্রথম হচ্ছে কি? বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি, তারপর অবান্তর সংজ্ঞা অনুপপত্তি, তারপর অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি, তারপর হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। এবং এগুলার অনুপপত্তিগুলা কেন ঘটে সেটা দেখালাম। এই 4 ধরনের অনুপপত্তি ঘটে যদি আমরা যৌক্তিক সংজ্ঞা দিতের ক্ষেত্রে কম বা বেশি উল্লেখ করে থাকি, অতিরিক্ত গুণের উল্লেখ করে থাকি, তাহলেই অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই লেকচার সংশ্লিষ্ট, তাহলে তোমরা কমেন্ট করে জানাবা। এরপরে তোমাদের একটা বাড়ির কাজ দিই, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনার মধ্যে তোমরা পার্থক্য দেখাও। পার্থক্য কি যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনার মাধ্যমে, এইটা বাড়ির কাছে থাকলো তোমাদের। তোমরা এটা তৈরি করে তোমরা দেখাবে।
বায়োস্কুল। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকো, নিরাপদে থাকো।